শুভেচ্ছা জানাচ্ছি সোহেল সায়েন্স চেম্বারের অনলাইন ক্লাসে। আজকে আমাদের টপিকস হবে বায়োলজি অষ্টম অধ্যায়। আমরা রেচন পড়াচ্ছিলাম। রেচনের মধ্যে আজকে আমরা দেখব বৃক্কজনিত রোগ বা রেচন তন্ত্রের কি কি রোগ হতে পারে। এখানে আমরা মেইনলি বৃক্কজনিত রোগগুলোকে ফোকাস করব। প্রথম হচ্ছে স্টোন বা পাথর। স্টোন বা বৃক্ষের মধ্যে স্টোন বা কি হতে পারে, পাথর হতে পারে। তারপরে ইনফেকশন হতে পারে, ইনফেকশন যে কোনো কারণে ইনফেকশন হতে পারে। আবার ইনজুরি হতে পারে, কোনো আঘাতজনিত ইনজুরি হতে পারে। আর হচ্ছে যে কোনো অঙ্গের মধ্যে ক্যান্সার হতে পারে। তাহলে দেখো একটা বৃক্কের মধ্যে বা রেচন তন্ত্রের মধ্যে মূলত বিভিন্ন সমস্যার মধ্যে এই সমস্যাগুলো বেশি দেখা যায়: স্টোন, ইনফেকশন, ইনজুরি এবং কি ক্যান্সার। কথা হচ্ছে আমাদের সিলেবাসে কিন্তু শুধুমাত্র স্টোন বা পাথর নিয়ে আলোচনা করা আছে, বাকিগুলো নিয়ে কোনো আলোচনা করা নেই। তা আমি জাস্ট বলে দিলাম এগুলো হতে পারে, কিন্তু আমাদের সিলেবাসে যেহেতু নেই সেহেতু আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো না। আমরা শুধুমাত্র আলোচনা করবো কাকে নিয়ে, স্টোন বা বৃক্ষে পাথর নিয়ে। ওকে ফাইন। এখন বৃক্ষে পাথর বলতে, বৃক্ষজনিত পাথর বলতে এখানে আমরা শুধু যে বৃক্ষের মধ্যে বলবো তা আমরা পুরো রেচন তন্ত্রের মধ্যে বলার চেষ্টা করবো। রেচন তন্ত্রের যে কোনো জায়গায় কি হতে পারে, পাথর হতে পারে। তাহলে দেখো আমরা রেচন তন্ত্রের চিত্রটা একটু খেয়াল করি। তাহলে এটা হচ্ছে একটা বৃক্ষ। বৃক্ষে আমরা জানি বৃক্ষ ছাড়া এখানে কি থাকে, বৃক্ষ ছাড়া থাকে ইউরেটার। ইউরেটার ছাড়া এরপর কি থাকে, মূত্রথলি থাকে। মূত্রথলির পর কি থাকে, ইউরেথ্রা থাকে। সেম ভাবে এই পাশে যখন ইউরেটার আছে ওই পাশে কি আছে, ইউরেটার আছে। আমি আর ওইদিকে দেখাচ্ছি না, বৃক্ষ দেখাচ্ছি না, যে কোনো এক পাশে দেখাচ্ছি। তাহলে দেখো বৃক্ষ, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী। বৃক্ষ, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী। পাথর যে কোনো জায়গায় পাথর হতে পারে। যে কোনো জায়গায় পাথর অর্থাৎ ইউরেথ্রাতে পাথর হতে পারে, মূত্রথলিতে পাথর হতে পারে, মূত্রনালী বা ইউরেটারে পাথর হতে পারে, অথবা বৃক্কের মধ্যে পেলভিসে হতে পারে, মেডুলাতে হতে পারে, কর্টেক্সে হতে পারে। বিভিন্ন জায়গায় কি হতে পারে, পাথর হতে পারে। এখন পাথর হলে, বৃক্কে পাথর হলে একে কেন হবে এটা আমি তোমাদেরকে একটা একটা করে বলবো। প্রথম হচ্ছে পাথরের কারণগুলো কি আমি তোমাকে বলি। বৃক্ষে পাথরের কারণের মধ্যে মোটামুটি অনেকগুলো কারণ আছে, তবে আমরা এখানে কয়েকটা স্পেসিফিক কারণ আলোচনা করি। সেটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে পানিজনিত কারণ, অর্থাৎ আমরা যে পানি পান করি, আমাদের আসলে বৃক্ক কি করে, বৃক্ক আমাদের রক্তকে ফিল্টার করে। এই যে রক্তকে ফিল্টার করে বলতে রক্তের মধ্যে ম্যাক্সিমাম উপাদানই কি, পানি। কথা হচ্ছে এই যে আমরা যে পানি গ্রহণ করি, এই পানিগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন ময়লা আবর্জনা থাকে, যেটা আমরা খালি চোখে দেখা যায় না। তাহলে পানিতে বিদ্যমান বিভিন্ন ধরনের জৈব ও অজৈব পদার্থ, পানিতে জৈব ও অজৈব যে পদার্থসমূহ থাকে, অজৈব পদার্থের উপস্থিতি। পানিতে জৈব অজৈব পদার্থ থাকে, এগুলো যখন বৃক্কের মধ্যে দিয়ে পাস করে, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা কণা জমতে একসময় কি হয়, আস্তে আস্তে বড় হয়ে পাথর সৃষ্টি করে। আবার অনেকের একটা প্রবণতা হচ্ছে একটা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম বা ভিটামিনের ওষুধ খাওয়া। অনেকে দেখবা ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজে নিজে ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছে অথবা ভিটামিন ডি এর ট্যাবলেট খাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু এদের একটা প্রবণতা হচ্ছে, ক্যালসিয়াম ভিটামিন ডি এদের একটা প্রবণতা হচ্ছে পাথর তৈরি করা। সো প্রয়োজনের তুলনায় বা অপরিমিতভাবে যারা ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ওষুধ খায়, আমি লিখে দিচ্ছি এখানে, ভিটামিন ডি ও ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যালসিয়াম ঔষধ কি করতে পারে, ক্যালসিয়ামের ওষুধ আমাদের দেহে পাথর সৃষ্টি করতে পারে। ক্যালসিয়াম একটা প্রবণতা হচ্ছে তারা জমে যেতে চায়। এরকম আরো বিভিন্ন কারণে অনেক সময় দেখা যাচ্ছে অনেকের বাই বর্ন ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে পাথর হওয়া, ওদের ক্রোমোসোমাল প্যাটার্নটাই অনেক সময় পাথর তৈরি করার জন্য দায় হিসেবে থাকে। তাহলে বিভিন্নভাবে পাথর হতে পারে। এখন পাথর হলে ওই মানুষের মধ্যে কি কি লক্ষণ দেখা দিবে, আমাকে আগে লক্ষণগুলো একটু দেখতে হবে। আমি এবার দেখি লক্ষণগুলো কি কি। মনে করি আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য ধরে নিই। তাহলে পাথর তো বিভিন্ন জায়গা হতে পারে, আমি ধরে নিচ্ছি মাঝামাঝি জায়গা, অর্থাৎ ইউরেটার মধ্যে পাথর হলো, যে এখানের মধ্যে একটা কি হলো, পাথর হলো। এখন যেহেতু পাথর হলো তাহলে কি হবে দেখো, আমি এখানে করে দিই। মনে করো এখানে এক জায়গায় পাথর হয়ে গেছে ইউরেটারের মধ্যে। এখন বৃক্কের কাজ হচ্ছে মূত্র তৈরি করা। বৃক্কের কাজ মূত্র তৈরি করা। তাহলে সেই যখন মূত্রগুলো তৈরি করবে, এই মূত্রগুলো পাস হয়ে এসে কোন দিক দিয়ে যাবে, ইউরেটার দিয়ে অতিক্রম করার জন্য এদিকে আসবে। কথা হচ্ছে যেহেতু এই জায়গাটা ব্লকের ডিগ্রির উপর ডিপেন্ড করে, অর্থাৎ ব্লকটা কত বড়, এদিকে ছোট নাকি বড়। তাই আমি যদি মনে করি, আমি জাস্ট ধরে নিচ্ছি মাঝারি মানের যদি ব্লক হয়, তাহলে যে পরিমাণ মূত্র বৃক্ক কর্তৃক তৈরি হবে ওই পরিমাণ মূত্র কিন্তু এদিকে পাস করতে পারবে না। অর্থাৎ যে পরিমাণ মূত্র এখানে আসার কথা ওই পরিমাণ মূত্র আসবে, অর্থাৎ কম পরিমাণ মূত্র আসবে। আর যদি পুরো ব্লক হয়ে যায় তখন তো মূত্র একেবারে আসবে না। তাহলে আমি দেখি এখানে মূত্র হ্রাস পাবে, ওই ব্যক্তির মূত্র কি পাবে, হ্রাস পাবে। আসলে মূত্র হ্রাস পায়নি, মূত্র কিন্তু ঠিকই উৎপাদন হচ্ছে, প্রস্রাব ঠিকই উৎপাদন হচ্ছে, কিন্তু তারা এদিকে আসতে পারে না। কেন? এই ব্লকের কারণে আসতে পারে না।
এখন তাহলে একটা হচ্ছে মূত্র হ্রাস পেল, একটা হচ্ছে আমাদের বডির একটা প্রবণতা হচ্ছে সে তার অপ্রয়োজনীয় কোনো কিছুকে রাখতে চায় না, যেটা তার জন্য অপ্রয়োজনীয় সেটাকে সে বের করে দিতে চায়। আমাদের যে মূত্রনালী এগুলো কতগুলো মাংসল নালিকা, ইউরেটার হচ্ছে আসলে ইউরেটার হচ্ছে মাংসল নালিকা। যখন তার মধ্যে একটা পাথর চেপে বসে আছে সে চায় এটাকে কি করতে, এটাকে চাপ দিয়ে দিয়ে বের করতে চায়, এটাকে সে বারবার কি করে এরকম চাপ দেয়। তাহলে এই যে এটা একটা নালিকার মতো কোনো অঙ্গ, মাংসল অঙ্গ, এটাকে যখন চাপ দেয় এই অতিরিক্ত চাপের কারণে, তাহলে পাথরের উপর বারবার বারবার কি পড়ে, চাপ পড়ে। একটা পাথর হলো, পাথরের গায়ে এসে বারবার চাপ দিচ্ছে, কেন, বের করার জন্য। এই যে অতিরিক্ত চাপের কারণে তুমি যদি নিজেও একটা পাথরকে নিয়ে বারবার এখানে হাতের মধ্যে নিয়ে চাপ দাও, দেখবে তুমি এখানে কি পাচ্ছ, ব্যথা পাচ্ছ। তাহলে ওই চাপের কারণে অনেক সময় তার কি লাগে, অনেক সময় না প্রায় সময় তার ওখানে কি লাগবে, ব্যথা হবে। তাহলে প্রথমে হচ্ছে মূত্র হ্রাস পাবে, তারপর যেহেতু বারবার এটাকে চাপ দেওয়ার জন্য, বের করে দেওয়ার জন্য চাপ দিবে, চাপের জন্য তার কি লাগবে, ব্যথা লাগবে। এখন একবার চাপ দিচ্ছে, দুইবার চাপ দিচ্ছে, আমি আগে বলে দিয়েছি এটা কি একটা মাংসল নালিকা। এই মাংসগুলো দ্বারা কি দেওয়া হচ্ছে, পাথরের উপর চাপ দেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যায় চাপের কারণে এখানকার মাংসগুলো ছিঁড়ে যায়, বা অনেক সময় এখানকার রক্তনালিকা কি হয়, ছিঁড়ে যায়। এই যে রক্ত এখানে ইউরেটারে যদি ক্ষত হয় বা ছিঁড়ে যায়, তাহলে এখানে কি হবে, ব্লিডিং হবে। তাহলে তার প্রস্রাবের সাথে কি আসবে, আবার প্রস্রাবের সাথে তার রক্ত আসবে। তাহলে ওই ব্যক্তি বলতে পারে প্রস্রাবের সাথে কি আসে, প্রস্রাবের সাথে রক্ত আসে। কত হচ্ছে প্রস্রাবের সাথে যখন রক্ত আসবে, এগুলো কি ছিটছে, রক্তনালিকা বা মাংসনালিকা। ওখানে যে মাংসনালিকাগুলো ছিল, আমরা যারা মাংসনালিকা বা রক্তনালিকা প্রাচীর, এগুলো হচ্ছে প্রোটিন নির্মিত। তাহলে যেহেতু এগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, তাহলে সেম ভাবে তার প্রস্রাবের সাথে কি পাওয়া যাবে, প্রস্রাবের সাথে প্রোটিন পাওয়া যায়। প্রস্রাবের সাথে কি আসে, প্রোটিনও চলে আসে। আবার দেখো তাহলে তার ঠিক মতো কি আবার মূত্র হবে না। এখন দেখো এখানে এখন আস্তে 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 দেখো যেই পরিমাণ মূত্রবৃক্ষ তৈরি করে, ওই পরিমাণ মূত্র কি করতে পারে না, সে এদিকে রিলিজ করতে পারে না, ত্যাগ করতে পারে না। তখন মূত্রগুলো কিন্তু আবার কোথায় জমা শুরু করে, বৃক্কের ভিতরে আবার জমা শুরু করে। এখন বৃক্কের মধ্যে যখন জমতে জমতে একটা নির্দিষ্ট লেভেলে যখন জমে যায়, খেয়াল কর, আমরা জানি বৃক্কে এই যে মূত্রগুলো তৈরি করে, কোত্থেকে তৈরি করে, রক্ত থেকে। রক্ত কোত্থেকে আসে, আমরা যেন রক্ত আসে রেনাল ধমনী থেকে আসে। রক্ত কোত্থেকে আসে, রেনাল ধমনী থেকে আসে। তাহলে যখন এখানে নিজেই এই জায়গাটা যখন নিজে ব্লক হয়ে যাচ্ছে, তাহলে এদিকে যে রক্তগুলো আসার কথা, ওই রক্তগুলো কিন্তু আর বৃক্কে প্রবেশ করতে পারে না। তাহলে আবার দেখো রেনাল ধমনী দিয়ে রক্ত বৃক্কের কাছে আসে। কথা হচ্ছে বৃক্কে যেহেতু নিজেই ব্লক, তাহলে রেনাল ধমনী থেকে রক্তগুলো আর কাছে আসতে পারে না, বৃক্কের কাছে আসতে পারে না, যার কারণে এবার এখানে জমা শুরু করে। এখানে যে রেনাল ধমনীতে জমতে আলটিমেটলি কোথায়, সারা দেহে জমে যাচ্ছে। এই যে সারা দেহে যে পানিগুলো জমে থাকতেছে, সারা দেহে যখন পানি জমে যায়, আমরা বলি কি, শরীর ফুলে যায়। শরীর কি হয়, ফুলে যায়। কেন ফুলে যাচ্ছে, কারণ সারা দেহের যে পানিগুলো পরিশোধন করার কথা ছিল, বৃক্ষের মাধ্যমে পরিশোধন করে যে অতিরিক্ত পানিগুলোকে বের করে দেওয়ার কথা ছিল, এখন যেহেতু বের করতে পারে না, শরীরের বিভিন্ন জায়গায় পানিগুলো জমে আছে। কেন, তারা আসতে পারে না। এই যে শরীরের বিভিন্ন জায়গায় যে পানি জমে যাচ্ছে, এটাকে আমরা বলি শরীর কি হয়, ফুলে যায়। এখন এই জিনিসগুলো কি আসলে, এগুলো হচ্ছে কতগুলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এই যে এগুলো যেহেতু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এরা দীর্ঘদিন ধরে যখন এখানে জমে আছে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, এখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের জীবাণু জন্ম নেয়। এখানে বিভিন্ন কি জন্ম নেয়, এখানে বিভিন্ন ধরনের জীবাণু সৃষ্টি হয়। এই যে যখন এখানে কোনো জীবাণু সৃষ্টি হয়, এই জীবাণুর কারণে তার কি হয়, জীবাণুর কারণে তার ইনফেকশন হয়। ইনফেকশন হয়। এই যে ইনফেকশন হলে, জীবাণুর কারণে যখন ইনফেকশন হয়, ইনফেকশনের ফলে একটা প্রধান লক্ষণ হচ্ছে জ্বর আসে। ইনফ্লামেশন একটা প্রধান লক্ষণ কি, জ্বর আসে। তাহলে একটা মানুষ তোমার কাছে যখন আসবে, সে যদি বলে, তুমি ডাক্তার, ও পেশেন্ট হয়ে তোমার কাছে আসছে, সে বলতেছে, ডাক্তার সাহেব, আমার গত কিছুদিন ধরে প্রস্রাব একেবারেই কম, মূত্র হ্রাস পাচ্ছে, আমার তলপেটে বা ওই আশেপাশে কিডনি যেখানে আছে ওখানে আশেপাশে কি লাগে, ব্যথা লাগে, প্রস্রাবের সময় রক্ত আসে বলতে সে অনেক সময় দেখা যায় সে রক্তের কথাটা বলতে পারবে, সে বলতে পারবে কি, যে ডাক্তার সাহেব, আমার প্রস্রাব ইদানিং লালচে হয়, লাল হয়, একেবারে লাল হয়। তাহলে তার মূত্র পরিমাণ কমে গেল, ব্যথা পাচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত আসে, এই যে প্রোটিন আসে, এই কথাটা কিন্তু সে বলতে পারবে না। এই যে প্রোটিন যে আসে, এটা কিন্তু আবার পেশেন্ট বলতে পারবে না, এটা ডাক্তারকে বলতে পারতে হবে। কিরকম, প্রোটিন যে আসে এটা পেশেন্ট বলতে পারে না, কারণ প্রোটিন তো খালি চোখে দেখা যায় না, এটা ডাক্তারে পরীক্ষা করবে। কিভাবে,
আমরা নিশ্চয়ই জানি প্রোটিন তাপের প্রভাবে জমাট বাঁধে, প্রোটিন তাপের প্রভাবে জমাট বাঁধে। তখন ডাক্তারের কাছে টেস্ট টিউব থাকে। ডাক্তার কি করে, প্রথমে একটা টেস্ট টিউব নেয়। ডাক্তার প্রথমে একটা কি নেয়, একটা টেস্ট টিউব নেয়। টেস্ট টিউবের মধ্যে ওই মানুষের প্রস্রাবগুলো নেয়, ওই মানুষের প্রস্রাব নেয়। প্রস্রাব নেওয়ার পরে সে কি করে, এখানে আগুন দেয়, অর্থাৎ তাপ দেয়, তাপ প্রয়োগ করে। আমরা জানি তাপের প্রভাবে প্রোটিন জমাট বাঁধে, তাপের প্রভাবে প্রোটিন কি বাঁধে, জমাট বাঁধে। তাহলে যেই মানুষের প্রস্রাবের মধ্যে প্রোটিন থাকবে, যখন আমি তাপ দিব, তাহলে তাপের প্রভাবে ওই প্রোটিনগুলো কি বেঁধে যাবে, জমাট বেঁধে যাবে, প্রোটিনগুলো জমাট বেঁধে যাবে। যখন তাপ দেওয়ার পর যখন তাপগুলো প্রোটিনগুলো জমাট বেঁধে যাবে, তাহলে সাদা ডিমের মতো, এগুলো হচ্ছে ডিমের সাদা অংশ আছে না, ডিমের সাদা অংশের মতো এগুলো কি হয়, জমাট বেঁধে যায়। তাহলে যখন ডাক্তার দেখবে তাপ দেওয়ার কারণে তার প্রস্রাবগুলোতে কিছু অংশের মধ্যে ডিমের সাদা অংশের মতো ছোপ 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 কি দাগ হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবে এখানে কি আছে, প্রোটিন আছে। কারণ তাপ দিলে প্রোটিন জমাট বেঁধে সাদা সাদা ডিমের অংশ মতো, ডিমের সাদা অংশের মতো হয়ে যায়। আবার দেখো শরীর ফুলে যাচ্ছে, তার জ্বর আসে, তাহলে এই লক্ষণগুলো দেখে আমি বুঝতে পারবো এটা কি, এটা যে একটা বৃক্ষে পাথর বা বৃক্ষজনিত কোনো একটা কি হচ্ছে, তার সমস্যা হচ্ছে। এই লক্ষণগুলো কিন্তু তোমাকে এক্সক্লুসিভলি কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে, এগুলো মুখস্থ করলে হবে না। এখন বৃক্ষজনিত, আমি তো পাথরের কথা বললাম, এখন পাথরের চিকিৎসা কি, দেখো পাথরের চিকিৎসা কি। পাথরের চিকিৎসা বলতে আসলে মোটামুটি বেশ অনেক ধরনের চিকিৎসা আছে আমাদের বইয়ে। আমি যদি উল্লেখ করি তাহলে দুইটা ট্রিটমেন্টের কথা আমরা বলতে পারি। সেটা হচ্ছে ইউরেটেরোস্কোপি, এটা হচ্ছে ইউরেটেরোস্কোপি, দুইটা চিকিৎসার কথা বলি। একটা হচ্ছে ইউরেটেরোস্কোপি, আর একটা হচ্ছে আলট্রাসনিক লিথোট্রিপসি, আলট্রাসনিক লিথোট্রিপসি। খেয়াল করো, ইউরেটেরোস্কোপি এই ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমি দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে ইউরেটেরো, একটা হচ্ছে স্কোপি। ইউরেটেরো মানে হচ্ছে ইউরেটার। এখানে ইউরেটার বলতে আমরা টোটাল মূত্র, ইউরাথ্রা থেকে শুরু করে, মূত্রথলি থেকে শুরু করে, ইউরেটার থেকে শুরু করে, বৃক্ষ থেকে শুরু করে পুরা রেচন যে নালী, রেচন নালীকে কি করব, মিন করব। আর স্কোপি, নর্মাল স্কোপি মানে হচ্ছে দেখা, টু সি। স্কোপি মানে কি, দেখা বা টু সি। কথা হচ্ছে আমি ওই মূত্রনালীটা দেখবো কেন, রেচন নালীটা দেখবো কেন, নিশ্চয়ই কোনো একটা চিকিৎসা করার জন্য। তাহলে চিকিৎসা করার জন্য, ট্রিটমেন্টের জন্য যখন আমি ওই নালীটা দেখবো, তখন এটাকে বলা হয় ইউরেটেরোস্কোপি। এখন দেখে আমি নিশ্চয়ই একটা পদক্ষেপ গ্রহণ করবো, একটা অপারেশন করবো। এটা এক ধরনের অপারেশন। এখানের মাধ্যমে কি করা হয়, ইউরেটেরোস্কোপের মাধ্যমে পাথরগুলোকে ভেঙে ফেলা হয়। আচ্ছা, আলট্রাসনিক লিথোট্রিপসি, আলট্রাসনিক এটা কথা হচ্ছে আলট্রাসাউন্ড থেকে, আলট্রাসনোগ্রাফি। এই যে আলট্রাসাউন্ড থেকে আসছে, আলট্রাসনোগ্রাফি নিয়ে তোমরা নিশ্চয়ই পরিচিত। আলট্রাসনোগ্রাফির মাধ্যমে অতি শব্দোত্তর শব্দ প্রয়োগের মাধ্যমে লিথোট্রিপসি, এই যে লিথোট্রিপসি, লিথো মানে কি, বায়োলজিতে লিথো মানে হচ্ছে পাথর, মনে রাখবা। লিথো মানে কি, পাথর। এই যে নেফ্রোলিথিয়াসিস, ইউরেটেরোলিথিয়াসিস, রেনোলিথিয়াসিস, লিথো মানে হচ্ছে পাথর। আর ট্রিপসি মানে হচ্ছে ভাঙন, ট্রিপসি মানে কি, ভাঙন। তাহলে লিথোট্রিপসি মানে হচ্ছে পাথরের ভাঙন। কার মাধ্যমে, আলট্রাসাউন্ডের মাধ্যমে পাথরকে কি করে ফেলবো, ভেঙে ফেলবো। কথা হচ্ছে মনে করো তার এই লক্ষণগুলো আছে, আমি তার চিকিৎসা করলাম বা চিকিৎসা করলাম না। অনেক সময় অনেক পেশেন্ট চিকিৎসা করতে ভয় পায়, অপারেশনগুলো করতে ভয় পায়। দীর্ঘদিন ধরে সে চিকিৎসা না করতে অনেক সময় দেখা যায় তার বৃক্ক এক সময় আর কি করে না, কাজ করে না। এই যে বৃক্ক যে কাজ করে না, এটাকে বলা হয় রেনাল ফেলিওর বা বৃক্ক বিকল। এখন আমরা তোমাদেরকে দেখাবো রেনাল ফেলিওর নিয়ে। বৃক্ক বিকল বা রেনাল ফেলিওর বলতে আসলে আমরা কি বুঝি, প্রথমে আমি তোমাদেরকে বলে নিই। আমাদের বৃক্ষের কাজ হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কি করা, অপসারণ করা। যদি বৃক্ষ তার কাজটা সাময়িক অথবা স্থায়ীভাবে, দুইটা কথা বলে, একটা হচ্ছে সাময়িকভাবে অথবা স্থায়ীভাবে বন্ধ করে দেয়, এটাকে আমরা বলি রেনাল ফেলিওর বা বৃক্ক বিকল। তাহলে যে কোনো কারণে বৃক্ষ যদি তার কাজটা বন্ধ করে দেয়, এটাকে আমরা বলি বৃক্ক বিকল বা রেনাল ফেলিওর। এই বৃক্ক বিকলটা কিন্তু আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিওর, একটা হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিওর। অ্যাকিউট রেনাল ফেলিওর আমি সংক্ষেপে লিখলাম। একটা হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর, একটা অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো রেনাল ফেলিওর মানে তো বুঝতেছো বৃক্ক বিকল। অ্যাকিউট মানে কি, ক্রনিক মানে কি। নর্মালি অ্যাকিউট কথাটার মানে হচ্ছে স্বল্প মেয়াদী, অল্পক্ষণ, যেটা স্বল্প মেয়াদে থাকে, এটাকে আমরা বলি অ্যাকিউট। আর ক্রনিক কথাটার বাংলা মিনিং হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে অ্যাকিউট মানে হচ্ছে স্বল্প মেয়াদী, আর ক্রনিক মানে হচ্ছে দীর্ঘ মেয়াদী। ওকে ফাইন। ওই যে বললাম
এখন কথা হচ্ছে স্বল্প মেয়াদী বলতে কতক্ষণ, যদি বৃক্ক তার কার্যক্ষমতা বন্ধ করার পর, কার্যক্ষমতা কমিয়ে দেওয়ার পর 48 ঘন্টার মধ্যে 48 আওয়ার্স 48 ঘন্টার মধ্যে অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে ডায়রিয়া, পানির শূন্যতা বা বিভিন্ন কারণে অনেক সময় বৃক্ক তার কাজটা বন্ধ করে দেয়। এই যে বন্ধ করে দিল 48 ঘন্টার মধ্যে যদি সে নিজের আবার 48 ঘন্টার মধ্যে যদি সে নিজে আবার কাজটা শুরু করে দেয়, তাহলে 48 ঘন্টার মধ্যে পুনরায় 48 ঘন্টার মধ্যে পুনরায় কার্যক্ষমতা ফিরে পায়। যদি এরকম হয় তখন আমরা তাকে বলে অ্যাকিউট রেনাল ফেলিওর। আর দেখা যাচ্ছে 48 ঘন্টা পরেও ইভেন অনেক দিন পর্যন্ত, দীর্ঘমেয়াদে অনেক দিন পর্যন্ত তার কাজটা যে বন্ধ থাকে, এটাকে আমরা বলি ক্রনিক রেনাল ফেলিওর। তাহলে রেনাল ফেলিওর দুই ধরনের, একটা অ্যাকিউট, একটা ক্রনিক। যদি তুমি এমনিতে মনে রাখো, যদি বৃক্ক তার কার্যক্ষমতা হারাই ফেলার পর আবার যদি খুব অল্প সময়ের মধ্যে সে যদি ফিরে পায়, এটাকে আমরা বলি অ্যাকিউট রেনাল ফেলিওর। আর একটা হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর, অর্থাৎ দীর্ঘমেয়াদে ধরে তার কার্যক্ষমতা কি করেছিল, প্রায় বন্ধ হয়েছিল। তাহলে একটা হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিওর, একটা হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর। অ্যাকিউট রেনাল ফেলিওর কিন্তু মোটামুটি চিকিৎসায় কি করা যায়, ভালো করা যায়। অ্যাকিউট রেনাল ফেলিওর মোটামুটি চিকিৎসায় ভালো করা যায়, কিন্তু ক্রনিক রেনাল ফেলিওরের চিকিৎসাটা বেশ জটিল এবং প্রায় এটা ক্রনিকের মতো দীর্ঘমেয়াদী। তাহলে বৃক্ক বিকলের চিকিৎসা হিসেবে কি আছে দেখি। বৃক্ক বিকলের চিকিৎসা বলতে আসলে দুই ধরনের চিকিৎসায় প্রচলিত আছে। একটা হচ্ছে ডায়ালাইসিস, আর একটা হচ্ছে তোমার, তাহলে একটা ডায়ালিসিস, একটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন বা রেনাল ট্রান্সপ্লান্ট, একটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। আমি ইংলিশে লিখলাম এগুলা, বাংলার ইংলিশ সেম, আমি তো ইংলিশটা লিখলাম যাতে তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে বৃক্ক বিকলের চিকিৎসা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডায়ালাইসিস, একটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। আমরা প্রত্যেকটা নিয়ে কথা বলবো। কিডনি ট্রান্সপ্লান্ট কিন্তু এদের দুইজনের মধ্যে ডায়ালাইসিসটা হচ্ছে একটা অস্থায়ী একটা সমাধান, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট মোটামুটি একটা কি বলা যায়, স্থায়ী সমাধান বলা যেতে পারে। এখন এই ডায়ালাইসিসটা কি আমরা তোমাদেরকে একটু বলি। ডায়ালাইসিস মানে কি, আসলে বৃক্কের কাজ কি ছিল? বৃক্কের কাজ ছিল রক্ত থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে অপসারণ করা, অর্থাৎ টোটাল একটা বর্জ্য নিষ্কাশন করা। কোত্থেকে? রক্ত থেকে। কথা হচ্ছে বৃক্ক বিকলের কারণে রেনাল ফেলিওরের কারণে বৃক্ক যেহেতু রক্ত থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে পারে না, এই রক্তগুলোকে দেহের বাইরে নিয়ে এসে কৃত্রিমভাবে পরিশোধন করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ডায়ালাইসিস। আমি আবারও বলি, বৃক্ক বিকলের কারণে, কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে বৃক্ক যে কাজটা করতো, রক্তের যে বর্জ্য পদার্থ অপসারণ করতে, এই রক্তগুলোকে আমরা দেহের বাইরে নিয়ে এসে কৃত্রিমভাবে পরিশোধন করাকে বলা হয় ডায়ালাইসিস। তাহলে ডায়ালাইসিসের সংজ্ঞাটা আমরা জানলাম, এবার আমরা ডায়ালাইসিসের প্রক্রিয়াটা জানবো। তাহলে দেখো, তোমাদেরকে একটু আগে বললাম যে ডায়ালাইসিস মানে হচ্ছে দেহ থেকে রক্তগুলোকে বের করে কৃত্রিমভাবে কি করা, পরিশোধন করা। এখানে কি লাগবে? প্রথম হচ্ছে আমাদের দেহের রক্তগুলোকে লাগবে, এবং ওই রক্তকে পরিশোধন করার জন্য একটা ডায়ালাইজিং মেশিন লাগবে, ডায়ালাইজার লাগবে। কথা হচ্ছে আমি প্রথমে দেখি রক্তগুলোকে যে বের করতে, আমরা কিভাবে বের করবো রক্ত থেকে? আমরা এমনিতে তো বের করা যাবে, একটা সিস্টেমেটিক্যালি কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো, মনে করো আমি একটা হাতের চিত্র আঁকি। এখানে আমার চিত্রগুলো খুব তেমন একটা সুন্দর হয় না, তোমরা নিশ্চয়ই জানো। দেখো, তাহলে আমি যদি একটা হাতের চিত্র ধরি, আমরা যেটা হাতের মধ্যে এক পাশে কি থাকে, এক পাশে থেকে ধমনী, এক পাশে থেকে শিরা, এক পাশে থেকে ধমনী, এক পাশে কি থাকে, শিরা থাকে। তাহলে আমরা জানি ধমনীর মাধ্যমে রক্তগুলো এসে আবার শিরা দিয়ে চলে যায়। তাহলে দেখো, আমরা জানি এটা হচ্ছে এটা যদি হাত হয়, তাহলে হাতের এক পাশ দিয়ে কি থাকবে, ধমনী থাকবে। তাহলে মনে করি এটা হচ্ছে ধমনী। এই ধমনী এসে সে কি হয়ে বের হয়, শিরা হয়ে আমাদের দেহ থেকে বের হয়, অথবা হৃৎপিণ্ডের কাছে চলে যায়। তাহলে দেখো, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলি, রেড মার্ক করা যেটা দেখাচ্ছি, এটাকে আমি কি হিসেবে ধরে নিচ্ছি, এটা হচ্ছে ধমনী, আর যেটা ব্লু কালার এটা হচ্ছে শিরা। অর্থাৎ একটা হৃৎপিণ্ড থেকে আসে ধমনী, আর একটা হৃৎপিণ্ডের দিকে যায়, এটাকে আমি কি বলি, শিরা বলি। এটা হচ্ছে আমাদের হাতের মধ্যে। কথা হচ্ছে আমি হাত কেন দেখালাম, আসলে এখান থেকে আমি একটা প্রসিডিউর করব, এটা আমি একটু পরে বলি তোমাদেরকে। তাহলে হচ্ছে ধমন, এটা হচ্ছে হাতের মধ্যে থেকে আমি কি বের করবো, ব্লাডগুলো বের করব। ব্লাড বের করার জন্য আমি জানি ব্লাডের গতিপথ বা চ্যানেল হচ্ছে ধমনী, কৌশিক জালিকা, তারপর কি শিরা। আমি এখানে আপাতত ধমনী শিরাটা দেখালাম। প্রথমে ডায়ালাইসিস করার জন্য প্রথমে একটা ডায়ালাইজিং টিউব লাগে, ডায়ালাইজিং টিউবের মধ্যে, তাহলে দেখো এটা হচ্ছে মনে করো এটা প্রথমে ডাক্তারে কি করে, ধমনীর একটা অংশ কেটে নেয়,
শিরার একটা অংশ কেটে নেয়, ধমনীর একটা অংশ কেটে নেয় এবং শিরার একটা অংশ কি করে নেয়, শিরার একটা অংশ কেটে নেয়, কেটে নিয়ে ধমনীর শিরার মধ্যে একটা কি করে, একটা ব্রিজ তৈরি করে দেয়। এই যে ধমনী আর শিরার মধ্যে যে ব্রিজ তৈরি করে এটাকে বলা হয় ফিস্টুলা। এটাকে কি বলা হয়, ফিস্টুলা। প্রথমে ডাক্তাররা কি করে, ধমনীর একটা অংশ কেটে ফেলে, শিরার একটা অংশ কেটে ফেলে এবং এদের মধ্যে কি করে দেয়, সংযোগ বা ব্রিজ করে দেয়। এই যে ব্রিজটাকে বলা হয় ফিস্টুলা। এটা কেন করা হয়, এখানে একটা ডিভাইস প্রবেশ করানো থাকে। এখানে কি প্রবেশ করানো থাকে, ফিস্টুলার মধ্যে, ফিস্টুলা মানে ব্রিজ ধমনীর শিরার মধ্যে, এখানে একটি কৃত্রিম ডিভাইস কি করা হয়, ডিভাইস প্রবেশ করানো হয়। কেন, কারণ যাদের ডায়ালাইসিস করতে হয় তাদের কিন্তু একবার ডায়ালাইসিস করলে হয় না, তাদের কিন্তু বারবার ডায়ালাইসিস করতে হয়। অনেক সময় দেখা যায় সপ্তাহে 3 বার বা 4 বার পর্যন্ত ডায়ালাইসিস করতে হয়। এই ডায়ালাইসিস করার জন্য তার একটা সবসময় যাতে করতে পারে, ইজি হয়, তার জন্য একটা কি প্রবেশ করানো হয়, ডিভাইস প্রবেশ করানো হয়। তাহলে প্রথমে ফিস্টুলা দিয়ে একটা ডিভাইস কি করানো হলো, প্রবেশ করানো হলো। তারপরে একটা ডায়ালাইসিস টিউব লাগবে। এই যে ডায়ালাইসিস টিউবটা কি করে, এখানে ফিট করে দেয়, ফিট করে, দেখো ফিট করে সেটাকে নিয়ে এই যে নালীটা, এই টিউবের একটা অংশ নিয়ে আবার কার সাথে লাগিয়ে দেওয়া হয়, শিরার সাথে ফিট করা হয়। খেয়াল করো, তাহলে এটা হচ্ছে একটা ডায়ালাইজিং টিউব, এটা হচ্ছে ডায়ালাইজিং টিউব। এখানে একটা কথা তোমাদেরকে বলি, এই টিউবের স্ট্রাকচার হচ্ছে নেফ্রনের মতো। টিউবের স্ট্রাকচার কার মতো, নেফ্রনের মতো। এটাই কিন্তু এরকম করে পেঁচিয়ে রাখা হয়। এই টিউবটা কিন্তু কি থাকে, পেঁচানো থাকে। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি টিউবটাকে কি করে দিলাম, এমনি সরল করে দিলাম, কিন্তু আসলে টিউবটা কেমন থাকবে, এরকম পেঁচিয়ে থাকবে। তাহলে এটাকে আমরা বলি কি বলি, ডায়ালাইজিং টিউব। আমি একটু বড় করে দেখাই এটাকে, এটা ডায়ালাইজিং টিউব। আচ্ছা, তাহলে ডায়ালাইজিং টিউবকে এরকম এত করে থাকবে, সিম্পলি থাকবে না, এগুলো কিন্তু আসলে কি থাকে, পেঁচিয়ে থাকে। এখন ডায়ালাইজিং টিউবের এক প্রান্ত ধমনীর সাথে, এক প্রান্ত কোথায় রাখলাম, শিরার সাথে রাখলাম। আর বাকি যে মাঝখানে যে অংশটা আছে, মাঝখানের অংশটা একটা পাত্রের মধ্যে বা ডায়ালাইজিং মেশিন, মনে করি এটা হচ্ছে একটা ডায়ালাইজিং মেশিন। ডায়ালাইজিং মেশিনের স্ট্রাকচারটাও কি জটিল, তবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য এটা কি আঁকলাম, একটা সহজ করে আঁকলাম। তাহলে প্রথমে দেখো, এটা হচ্ছে একটা ডায়ালাইজিং টিউব, আর এটা হচ্ছে ডায়ালাইজিং মেশিন। ওকে ফাইন, সংক্ষেপে লিখে দিই, ডায়ালাইজিং মেশিন। এখন দেখো, এই ডায়ালাইজিং টিউবের মধ্য দিয়ে যে মানুষের রক্ত থেকে রক্তগুলো কিন্তু এদিকে বের হয়ে আসবে। দেখো, রক্ত থেকে রক্তগুলো ডায়ালাইজিং টিউবের মধ্য দিয়ে এদিকে বের হয়ে আবার শিরা দিয়ে চলে যাবে। তো শিরা দিয়ে, সে তো ধমনী থেকে শিরা দিয়ে এমনিতে যাচ্ছিল, তাহলে এইগুলোকে কেন বের করলাম, কেন কাজ আছে। এখানে যে মেশিন রাখা আছে, এই মেশিনের মধ্যে কি রাখা হয়, তরল পদার্থ রাখা হয়। মেশিনের মধ্যে কি রাখা হয়, তরল পদার্থ। মেশিনের মধ্যে যে তরল পদার্থ রাখা হবে, এই তরল পদার্থ হুবহু, এখানে যে তরল পদার্থ রাখা হয় এটা হচ্ছে হুবহু আমাদের রক্তের মধ্যে যে রক্তরস আছে বা প্লাজমা আছে, এটা হুবহু প্লাজমা এর অনুরূপ। তাহলে এখানে এই মেশিনের মধ্যে কি রাখা হয়, কিছু তরল পদার্থ রাখা হয়। এই তরল পদার্থগুলো এমনভাবে রাখা হয় যেটা হুবহু রক্তের কার মতো, প্লাজমার মতো। কিরকম, রক্তের মধ্যে যে পরিমাণ পানি থাকে এখানেও সেম পরিমাণে পানি রাখা হয়। রক্তের মধ্যে যে পরিমাণ গ্লুকোজ রাখে এখানেও সেম পরিমাণে গ্লুকোজ রাখা হয়। রক্তের মধ্যে যে পরিমাণ সোডিয়াম, পটাশিয়াম বা বিভিন্ন ধরনের আয়ন থাকে এখানেও সেম উপাদান কি করা হয়, এখানে রাখা হয়। আমি আবার বলে দিচ্ছি, মানুষের রক্তের প্রতি ঘন মিলিমিটার রক্তে যেই পরিমাণ উপাদান থাকে সেম উপাদান কিন্তু এখানেও রাখা হয়। তাহলে দেখো, তাহলে পার্থক্য কোথায়, দেখো স্বাভাবিক রক্তে আমি যদি ধরে নিচ্ছি, এই মানুষটা তো রেনাল ফেলিওর পেশেন্ট, তাহলে এর মধ্যে বিভিন্ন ধরনের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বেড়ে গেছে। আমি লিখে দিচ্ছি এখানে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কি আছে, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো এই মানুষের দেহে বেশি আছে। তাহলে এই মানুষের দেহে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বেশি আছে, কিন্তু আমি এখানে প্লাজমাতে রক্তের অন্যান্য উপাদান কি রাখছে, ব্যালেন্স রাখছে। মনে করো আমি কত গ্লুকোজ এখানে যা, এখানেও তা, অর্থাৎ টিউবের রক্তে যা, বাইরেও তা। মনে করো আমি দিলাম প্রোটিন এখানে যা, এখানেও তাই। কত হচ্ছে, এই সমস্ত রক্ত যখন এই টিউব দিয়ে পাস করে তখন দেখো প্রোটিন দুই জায়গায় সেম, তাহলে প্রোটিনের কোনো কি হবে না, আদান প্রদান হবে না। গ্লুকোজ দুই জায়গায় সেম, তাহলে গ্লুকোজের কোনো কি হবে না, আদান প্রদান হবে না। কিন্তু নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কিন্তু টিউবের মধ্যে বেশি, আবার এখানে কিন্তু নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আমরা রাখবো না। তাহলে দেখো, কারণ সুস্থ মানুষের রক্তে তো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বেশি থাকবে না, তাহলে
প্রোটিন এবং গ্লুকোজ বা অন্যান্য উপাদানগুলোর উপাদান সেম হওয়ার কারণে, ঘনত্ব সেম হওয়ার কারণে তাদের মধ্যে কি হয় না, স্থানান্তর হয় না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো কিন্তু রক্তের এই টিউবের মধ্যে বেশি আছে, আর এখানে কম আছে। এখানে যদি কম আছে তখন তারা এখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো কোথায় চলে আসে, বের হয়ে ওই ডায়ালাইজিং টিউবের মধ্যে চলে আসে। দেখো ডায়ালাইজিং টিউবের মধ্যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ চলে আসে। তাহলে রক্ত থেকে যখন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো চলে আসে, তাহলে বাকি যে ভালো রক্তগুলো তারা আবার কোন দিকে চলে যায়, তারা আবার এই পথে ফিরে যায়, অর্থাৎ নিষ্কাশিত হয়ে বাইরে চলে যায়। এটা হচ্ছে ডায়ালাইসিসের মূল মেকানিজম। ডায়ালাইসিস এটাকে বলা হয় হেমোডায়ালাইসিস। এটাকে আমরা কাকে পরিশোধন করলাম, রক্তরসের সাথে তুলনা করে আমরা এটাকে পরিশোধন করলাম, তাই এটাকে বলা হয় হেমোডায়ালাইসিস। হেমো মানে হচ্ছে রক্ত, হেমো মানে কি, রক্ত। রক্তরসের কোনো অংশের সাথে তুলনা করে আমি এটাকে ডায়ালাইসিস করলাম, এটাকে বলা হয় হেমোডায়ালাইসিস। আরো এক ধরনের ডায়ালাইসিস আছে, এটাকে বলা হয় পেরিটোনিয়াল। এটাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটা নিয়ে তোমরা এইচএসসিতে আমরা তোমাদেরকে বিস্তারিত পড়াবো। সোহেল স্যার সায়েন্স চেম্বারের এইচএসসি ব্যাচে তোমাদেরকে পড়াবো। কথা হচ্ছে ডায়ালাইসিসের মূল মেকানিজমটা আমরা জানলাম। এই ডায়ালিসিসটা কিন্তু বেশ ব্যয়বহুল। একবার ডায়ালিসিস করতে মোটামুটি 5 থেকে 6 হাজার, ক্ষেত্রে বেশি আরো বেশিও যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার ডায়ালিসিস করতে হয়। এত বেশি ব্যয় বহন করা অনেক সময় সম্ভব হয় না, তাই অনেকে পার্মানেন্ট কোনো কিছু চিন্তা করে। পার্মানেন্ট চিকিৎসা কি? পার্মানেন্ট চিকিৎসা হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্ট বা কিডনি ট্রান্সপ্লান্ট। এখন আমরা দেখাবো কিডনি ট্রান্সপ্লান্ট কিভাবে করা হয়। বৃক্ক প্রতিস্থাপন এটি মূলত একটি খুবই জটিল প্রক্রিয়া। কথা হচ্ছে এই জটিল প্রক্রিয়াটাকে আসলে আমাদের এসএসসি বা এইচএসসি সিলেবাস অত বেশি বিস্তারিত নাই, তারপর আমরা একটু করে বলার চেষ্টা করব। দেখো, বৃক্ক প্রতিস্থাপন মানে হচ্ছে একজন মানুষ থেকে বৃক্ক বা কিডনি নিয়ে আরেকজন মানুষের মধ্যে কি করে দেওয়া, প্রতিস্থাপন করে দেওয়া, এটাকে আমরা বলি বৃক্ক প্রতিস্থাপন। কথা হচ্ছে এই যে একজন মানুষ থেকে অন্য মানুষের মধ্যে, একজন মানুষ থেকে অন্য মানুষের মধ্যে, এটা হচ্ছে আমি মানুষ বলতে এখানে রোগীকে মিন করি, মনে করি একজন রোগী। এই একজন মানুষ থেকে একটা রোগী মানুষের মধ্যে কি করা হয়, বৃক্ষ যে প্রতিস্থাপন করতে চায়, আমি যদি বৃক্ষকে প্রতিস্থাপন করতে চাই, এটা কিন্তু এত সহজ নয়। এই যে বৃক্ষ, আমি টুস করে একটা বৃক্ষ নিয়ে এটাকে লাগাই দিতে পারবো না। আমাদের মধ্যে মানুষের সাথে একটা মানুষের অনেক 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 পার্থক্য থাকে। এখানে বিভিন্ন ধরনের রক্তের মিল থাকতে হয়, রক্তের গ্রুপ মিল থাকতে হয়, তারপর টিস্যু ম্যাচ হতে হয়, টিস্যুর মিল থাকতে হয়, ঠিক আছে। বিভিন্ন ধরনের ফ্যাক্টর, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, অ্যান্টিজেন অ্যান্টিবডি যে রিয়াকশন, এই রিয়াকশনের ফ্যাক্টরগুলো কি থাকতে হয়, মিল থাকতে হয়। তাহলে এরকম প্রায় মোর দেন 56, 56টির অধিক, 56টি বা তার চেয়ে বেশি পরীক্ষায় কি করতে হয়, মিল থাকতে হয়। একজন মানুষের সাথে একজন মানুষের উপাদানে বিভিন্ন উপাদান কি থাকতে হবে, মিল থাকতে হবে। যদি মিল থাকে তখনই কেবলমাত্র একজন মানুষ থেকে অন্য মানুষের মধ্যে কি দেওয়া যায়, বৃক্ক আদান প্রদান করা যায়। কথা হচ্ছে এরকম এত বেশি মিল থাকে কার সাথে, যারা নিকটাত্মীয়। নিকটাত্মীয় বলতে নিজের বাবা বা ছেলে বা ভাই বোন, অর্থাৎ নিজের রক্তের সম্পর্ক, নিজের বাবা ছেলে, ভাই বোন, মামা চাচা বা খালা ফুফু, এই ধরনের যারা ব্লাড রিলেশন আছে, যাদের মা আছে, ব্লাড রিলেশন যারা আছে, তাদের সাথে কেবলই কি হয়, ওই রোগীর কি থাকতে পারে, মিল থাকতে পারে। সাধারণত বললাম নিকটাত্মীয়ের মধ্যে কি থাকতে পারে, মিল থাকতে পারে। দূরের আত্মীয় বা দূরের অপরিচিত কারোর সাথে মিল থাকার সম্ভাবনা খুবই কম। কথা হচ্ছে এখন মনে করো বাবা ছেলে, ভাই বোন, বা এদের কারোর সাথে মানুষের ওই যে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো মিলে গেল, টেস্টগুলো কি হলো, টেস্টগুলো মিল পেলাম আমি, পরীক্ষা মিল আছে। পরীক্ষা মিল থাকলে হবে না, এই মানুষের একটা অনুমতির প্রয়োজন আছে, এই মানুষের অনুমতির প্রয়োজন আছে। এখন দেখা যায় সাধারণত আমরা যদি কমন সেন্স অ্যাপ্লাই করি, মামা চাচা এরা কিন্তু বৃক্ষ দিতে কি হয় না, রাজি হবে না সাধারণত। খালা ফুপু এরাও সাধারণত বৃক্ষ দিতে রাজি হওয়ার কথা না, হতেও পারে, তবে সাধারণত হয় না। আছে কে, মা ভাই বোন বাবা ছেলে। এখন কথা হচ্ছে মা বাবা ভাই বোন থেকে নিতে গেলে অনেক সময় একটা ইমোশনাল ফ্যাক্টর কাজ করে। কি কাজ করে? ইমোশনাল ফ্যাক্টর। অর্থাৎ এই মানুষটা সে বলবে আমি আমার বাবা থেকে নিব না, আমি আমার ছেলে থেকে, আমি আমার মা থেকে বা বোন থেকে, কারণ তারও ক্ষতি হতে পারে। এই চিন্তা করে, ইমোশনাল চিন্তা করে সে কি করে না, সে নিতে চায় না।
আবার দেখা যাচ্ছে রোগী নিতে চায়, পরীক্ষা মিলে গেল, রোগীও নিতে চায়, কিন্তু দেখা যাচ্ছে এদের মধ্যে এরা নিজেদের স্বার্থ চিন্তা করবে। স্বাভাবিকভাবে সে চিন্তা করতেই পারে যে আমি যদি একটা কিডনি দিয়ে দিই আমার কি হতে পারে, আমারও তো ক্ষতি হতে পারে। এই নিজের চিন্তা করার রাইট বা অধিকার কিন্তু তারও আছে। সো এখানে বিভিন্ন কারণে কিন্তু এসে অনেক সময় কি হয় না, সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যায় কি আসলে হয়ে যাচ্ছে, সবকিছু পরীক্ষা মিলে গেল, রোগীও নিতে চায়, দাদাও দিতে চায়, সেক্ষেত্রে কি করা যায়, ট্রান্সফার করা যায়, যদি এটা অনেক বেশি জটিল। এক্ষেত্রে আরেকটা অপশন আছে, একটা টার্ম আছে, সেটা হচ্ছে ব্রেইন ডেথের পেশেন্ট। ব্রেইন ডেথ এই জিনিসটা একটু আমি তোমাদেরকে বলি। ব্রেইন ডেথ বলতে আসলে কি বুঝি। ব্রেইন ডেথ যে মানুষ আছে, কিছু বিভিন্ন সময় আমরা শুনবো যে অমুক মানুষ বা অমুক টিভিতে অনেক সময় শিরোনাম দেখায় যে তিনি এখন কোমায় আছেন। এই যে কোমায় আছেন বা কোমাতে যাওয়া, এটাকে আমরা বলি মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় ব্রেইন ডেথ। ব্রেইন ডেথ মানে কি, একটা মানুষের সবকিছু নিয়ন্ত্রণ হয় কোত্থেকে, মস্তিষ্ক থেকে। আমি যদি বলি একটা মানুষের আসলে সবকিছু নিয়ন্ত্রণ হয় কোত্থেকে, ব্রেইন থেকে নিয়ন্ত্রিত হয়। তাহলে এটা আমাদের এখানে কি আছে, হার্ট আছে, এখানে লিভার আছে, এখানে কি আছে তোমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, সবকিছু এখানে আছে। হ্যাঁ, আমাদের বৃক্ক এখানে আছে। তাহলে সবাই মূল চালিকা শক্তি হচ্ছে কি, ব্রেইন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্রেইন অনেক সময় ব্রেইনটা মারা যায়, ব্রেইনটা নষ্ট হয়, ব্রেইন মারা যায় বা ব্রেইন নষ্ট হয়ে যায়। এই ব্রেইন নষ্ট হওয়ার পরও বিভিন্ন কিছুক্ষণ আরো দীর্ঘ সময় পর্যন্ত 2 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, 72 ঘন্টা, অনেক সময় দেখা যায় ব্রেইন, অনেক কিছু মানুষ আছে তার ব্রেইনটা নষ্ট হয়ে গেছে, ব্রেইনটা মারা গেছে। এবং যাদের ব্রেইন মারা যায় তাদেরকে বলা হয় ব্রেইন ডেথ। ব্রেইন ডেথের পেশেন্টদের বেলা অনেক সময় দেখা যায় ব্রেইন নষ্ট হলেও অন্যান্য অঙ্গগুলো কিছুক্ষণ পর্যন্ত কি থাকে, সচল থাকে। তাহলে যাদের বেলায় ব্রেইনটা নষ্ট হয়ে যায় বা অকার্যকর হয়ে যায়, কিন্তু দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কি থাকে, অন্য অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকে, এই ধরনের রোগীকে বলা হয় ব্রেইন ডেথ। ডাক্তাররা কি করে বলে যে আমরা আরো 72 ঘন্টা দেখবো, 72 ঘন্টার মধ্যে অনেক সময় ব্রেন আবার কি হয়ে আসতে পারে, ব্রেন আবার তার কার্যক্রমে ফিরে পেতে পারে। আর যদি ফিরে না পায় তাহলে এই আস্তে আস্তে মানুষটা কি হবে, মৃত্যুর দিকে যাচ্ছে। তাহলে দেখো ব্রেইন ডেথ মানে কি, যে মানুষের ব্রেইনটাই নষ্ট হয়ে গেছে, ব্রেইনটা মারা গেছে, কিন্তু দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এখনো সচল আছে, তাদেরকে বলা হয় ব্রেইন ডেথ। ধারণা করা হয় ব্রেইন যদি নষ্ট হয়ে যায় আস্তে আস্তে ধীরে ধীরে 2-1 দিন বা 72 ঘন্টার মধ্যে অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি হবে, মারা যাবে। তো এই ধরনের যে পেশেন্ট আছে তাদেরকে আমরা কি বলি, ব্রেইন ডেথের পেশেন্ট। তাহলে ব্রেইন ডেথ কিন্তু কেবল পরীক্ষা আসতে পারে, অর্থাৎ ব্রেইনটা নষ্ট হয়ে গেলেও, ব্রেইনের কোষগুলো মারা গেলেও দেহের অন্য অঙ্গ প্রত্যঙ্গ সচল আছে। যদি এরকম কোনো পেশেন্ট পাওয়া যায়, হাসপাতালের আইসিইউতে, এইচডিইউতে অনেক সময় ব্রেইন ডেথের রোগী পাওয়া যায়, অসংখ্য রোগী পাওয়া যায়। তাহলে ওরকম কোনো রোগী যদি পাওয়া যায়, তাহলে ওদের সাথে কন্ট্যাক্ট করে কথাবার্তা বলে যে তোমাকে কনভিন্স করতে হবে, ওই মানুষের আত্মীয় স্বজনকে কনভিন্স করতে হবে যে আপনার রোগী তো বেশি দিন নাও বাঁচতে পারে, মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি, অলরেডি ব্রেইন ডেথ হয়ে গেছে। তখন ওনাকে কনভিন্স করে যে ব্রেন মারা গেলেও কিডনি তো আছে, তখন তার থেকে কি নেওয়া হয়, কিডনিটা নিতে হয়। কথা সেখানে কিডনি নিতেও কিন্তু ওই যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা কি হতে হয়, পরীক্ষা নিরীক্ষা মিল থাকতে হয়, ঠিক আছে। সো এই সমস্ত অনেকগুলো ফ্যাক্টর মিলিয়ে যদি তুমি বৃক্ক দিতে পারো, এটাকে আমরা বলি বৃক্ক ট্রান্সপ্লান্ট করা। তো তোমাদের বইতে চেয়ে আসলে খুব বেশি কিছু নেই, এই আপাতত এতটুকুই ছিল। এখন মূত্রনালী সুস্থ রাখার উপায়, তারপরে এইগুলো কি, আমাদের নিয়মিত পানি পান করতে হবে। হ্যাঁ, দেহের মধ্যে যাতে ডিহাইড্রেশন যাতে না হয়, পানি শূন্যতা যাতে না হয়, ডায়রিয়া হলে, বমি হলে বা পুড়ে গেলে অনেক সময় কি হয়, পানি শূন্যতা হয়। পানি শূন্যতা হলে তার কি করতে হবে, চিকিৎসা করতে হবে, বিশুদ্ধ পানি পান করতে হবে। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের দেহকে, আমাদের মূত্রনালীকে, রেচনতন্ত্রকে সুস্থ রাখতে পারি। সো এই ছিল আজকের আমাদের টপিকস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সবাই বৃক্ষকে সুস্থ রাখবা।